শীতের মধ্যেই সারা দেশে উৎসব মুখর পরিবেশে চলছে পৌর নির্বাচনের প্রচারণা। হুঁশিয়ারির পরও মাঠে রয়েছেন প্রধান দু দলের বিদ্রোহী প্রার্থীরা। দীর্ঘদিন রাজনীতি করতেছি বিধায় এলাকায় পরিচিতি আছে, সেই আশা রেখে আমি নির্বাচনে নামছি। বগুড়া পৌরবাসী ওইভাবে সাড়া দিবে, এই জন্য আমি জয় খবরে আশাবাদী। বিদ্রোহী প্রার্থীদের প্রভাব নির্বাচনের ফলাফলে পড়বে না বলছে আওয়ামী লীগ ও বিএনপি। যারা এখনো বিদ্রোহী হিসেবে মনে করছেন তার অবস্থান ভালো। নির্বাচনের আগ মুহূর্তে এদের দেখা যাবে অনেকেরই অবস্থান কোনো খুঁজেই পাওয়া যাবে না। তবে এইটা নিয়ে আমরা শঙ্কিত নই। ভোটাররা কিন্তু ভোট দেবে মার্কায়, ব্যক্তি এখানে মুখ্য হয়ে থাকবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে সঙ্গে অবৈধভাবে ক্ষমতা দখলের রাজনীতি শুরু হয়েছিল। বিজয় দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। ভালো বন্ধু হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরালো করতে চায় যুক্তরাষ্ট্র। জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের নেয়া পদক্ষেপের প্রশংসা। দেশের মসজিদ কমিটিগুলোতে জঙ্গিবাদ সমর্থক বা স্বাধীনতা বিরোধী আছে কিনা খতিয়ে দেখা হবে। আলেমদের সঙ্গে বৈঠক শেষে আইজিপি। এবং রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আগুন, ভাঙচুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে সঙ্গে অবৈধভাবে ক্ষমতা দখলের রাজনীতি শুরু হয়েছিল। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া হবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী জাতীয় পতাকার মান রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান। ৭৫-এর পরে ক্ষমতা পরিবর্তন, জিয়া, এরশাদ যারাই ক্ষমতা এসেছে তারা যে অবৈধ সরকার, এটা কিন্তু আজকে হাইকোর্টের রায়ে বলা আছে। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা আর নিজেদেরকে রাষ্ট্রপতি হিসেবে মোটেই তারা নিজেদের দাবি করতে পারে না। এটা বাংলাদেশের জনগণকেও কিন্তু এ কথাটা স্মরণ রাখতে হবে, বিশেষ করে যারা স্বাধীনতা বিশ্বাস করেন। অবৈধভাবে ক্ষমতা দখলকারী যখন একটা দল করে, তাও আগে ক্ষমতায় যেয়ে তারপরে দল করা, তো সে দলও তো অবৈধই হয়। আজকে তারা গণতন্ত্র নিয়ে প্রশ্ন ওঠে, গণতন্ত্রের সংজ্ঞাটা কি সেটুকু তারা জানে কিনা, বা গণতন্ত্রটা বানান করতে পারবে কিনা সেটাও আবার সন্দেহ আছে। বিএনপির অনেক অভিযোগ, তাদের বিরুদ্ধে মামলা। এ মামলা কিসের মামলা? এ মামলা তো অন্য কোনো কারণে না। যারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, যারা হুকুমদাতা, যারা অর্থ প্রদান করেছে, সেই সমস্ত সকলেরই বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতে হবে। যুদ্ধ অপরাধীদেরকে ক্ষমতায় বসানো শুরু করেছিল জিয়াউর রহমান, আর পরবর্তীতে সেটাই অনুসরণ করেছে তার স্ত্রী খালেদা জিয়া। কিন্তু আজকে যুদ্ধ অপরাধীদের বিচার যখন হয়েছে, সেই বিচারে সেই যুদ্ধ অপরাধীর ফাঁসি হয়েছে, খালেদা জিয়া জাতির কাছে কি জবাব দেবে? বাংলাদেশ যেন একটা ফেল স্টেট হয়, এটাই তো ছিল খালেদা জিয়ার চক্রান্ত, এটাই ছিল জিয়াউর রহমানের চক্রান্ত। বিশ্ব আজকে বাংলাদেশের কথা বলে। যে মর্যাদা বাংলাদেশ পেয়েছিল ৭১ সালে, আমরা বাংলাদেশকে আবার সেই মর্যাদায় ফিরিয়ে নিয়ে আসতে চাই। বাংলাদেশকে ভালো বন্ধু হিসেবে বিবেচনা করে দেশের সঙ্গে সম্পর্ক আরো জোরালো করার উপর গুরুত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নীতি নির্ধারণী পরামর্শকেরা। তাদের একজন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ও গণসংযোগ বিষয়ক সহকারী অধ্যাপক অস্টিন লং প্রশংসা করলেন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপের। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত হয় কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রোড বিষয়ক সংবাদ সম্মেলন। এতে কথা বলেন আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র সরকারের নীতি ও কৌশল নিয়ে কাজ করা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক সহকারী অধ্যাপক অস্টিন লং। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কৌশল ও চেহারা বদলাচ্ছে উল্লেখ করে এর বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সংবাদ সম্মেলনে সময় সংবাদের এক প্রশ্নোত্তরে তিনি বলেন, বাংলাদেশ, ইন্দোনেশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন মুসলিম প্রধান দেশকে জঙ্গি গোষ্ঠী আইএস টার্গেট করতে পারে বলে তার আশঙ্কা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এই মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক। বর্তমান বিশ্বের বাস্তবতায় পৃথিবীর যে কোনো অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম ছড়িয়ে পড়তে পারে। তবে প্রশ্ন হলো সেই হুমকি কিভাবে মোকাবেলা করা হবে এবং কি কি পদক্ষেপ নেওয়া হবে। সেক্ষেত্রে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশও যা করছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। প্যারিস হামলার পর নিউ ইয়র্কের অধিবাসীরা শঙ্কায় থাকলেও যুক্তরাষ্ট্রে কোনো সন্ত্রাসী কার্যক্রমের হুমকি নেই বলে মনে করেন অস্টিন লং। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এরই মধ্যে জেলা শহরগুলোতে জেঁকে বসেছে শীত। দিনের অধিকাংশ সময় কুয়াশায় ঢাকা থাকে বেশিরভাগ এলাকা, কিন্তু তাই বলে থেমে নেই পৌরসভা নির্বাচনের প্রচারণা। হাতে থাকা আর কয়েকটি দিন সম্পূর্ণভাবে কাজে লাগাতে চেষ্টার কোনো কমতি নেই প্রার্থীদের, আর ভোটাররাও করছেন চুলচেরা বিশ্লেষণ। এদিকে দলীয় নিষেধাজ্ঞা থাকলেও বেশ কিছু পৌরসভায় প্রচারণা চালাচ্ছেন প্রধান দুই দলের বিদ্রোহী প্রার্থীরাও। টাঙ্গাইল থেকে মুজাহিদ শুভ এবং ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বগুড়া পৌরসভায় উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা। এখানে প্রধান দুই দলের প্রার্থীর পাশাপাশি আছেন বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী। মডেল পৌরসভা রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে অন্যান্যদের সঙ্গে তিনিও দিনভর গণসংযোগ করেন। জোটগত নির্বাচন করতেছি না, দলীয় নির্বাচন। যদিও 20 দলের মধ্যে আছি, ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে আমি নির্বাচন করতেছি। নির্বাচনে জয়লাভে অত্যন্ত আশাবাদী, যদি নির্বাচনটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হয়। আমি এই শহরটাকে সুন্দর এবং পরিচ্ছন্ন শহর করার জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করব। 1998 সালে যাত্রা শুরু করা যশোরের কেশবপুর পৌরসভায় জোর নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন দুজন মেয়র প্রার্থী। ড্রেনেজ সমস্যা, জলাবদ্ধতা সহ নানা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তবে এসব প্রতিশ্রুতির পাশাপাশি হনুমান সংরক্ষণের ব্যতিক্রমী দাবি জানিয়েছেন ভোটাররা। কুমিল্লার দাউদকান্দি পৌরসভায় মেয়র পদে অন্যান্য প্রার্থীদের সঙ্গে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থীও। এই এলাকায় ভোটাররা দলমত নির্বিশেষে যে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করবে তাকেই বেছে নেবেন বলে জানিয়েছেন। আমি দল থেকে নির্বাচন মনোনয়নপত্র চেয়েছি, কিন্তু আমার স্থানীয় নেতা, আমার এই এলাকার নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের মনোনীত সমর্থনে আমি নির্বাচন করতেছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে। এদিকে শেরপুর পৌরসভায় পোস্টার লিফলেটের পাশাপাশি মাইকেও প্রচারণা চালান প্রার্থীরা। এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন প্রার্থী। টাঙ্গাইলের 8টি পৌরসভায় মেয়র পদে প্রার্থী রয়েছেন মোট 25 জন। এখানে বিভিন্ন এলাকায় ছোট ছোট উঠান বৈঠক করে দিনভর গণসংযোগ করেন প্রার্থীরা। এছাড়া বরিশালের গৌরনদী পৌরসভাতেও চলে জোর নির্বাচনী প্রচারণা। ফাহমিদা মুটুসি, সময় সংবাদ। পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। পাশাপাশি বিদ্রোহী প্রার্থীরা ভোটের মাঠে তেমন প্রভাব ফেলতে পারবে না বলেও মত তাদের। আওয়ামী লীগ বলছে, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে তাদের কোনো ক্ষমা নেই। একই অবস্থানে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিও। প্রথমবারের মতো দলীয় মনোনয়নে হতে যাচ্ছে পৌরসভা নির্বাচন, আর তাই দলীয় প্রার্থী নির্বাচনে সচেতন রাজনৈতিক দলগুলো। বিদ্রোহী প্রার্থী ঠেকাতে দেয়া হয় বহিষ্কারের মতো কঠোর হুঁশিয়ারি। এই সকল স্বতন্ত্র প্রার্থীদের চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে। এমন হুঁশিয়ারির পর দুদলের শতাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলেও এখনো মাঠে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের 63 জন এবং বিএনপির 33 জন বিদ্রোহী প্রার্থী। এমন প্রেক্ষাপটে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, নির্বাচনে অংশ নেয় বিদ্রোহী প্রার্থীদের কোনো ক্ষমা নেই। যদিও বিদ্রোহী প্রার্থী ভোটের ফলে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন তিনি। দলের নির্দেশ যারা মানে নেয় তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আগামী কার্যকরী কমিটি মিটিংয়ে এদের বিরুদ্ধে চূড়ান্ত বহিষ্কার করার কার্যকরী করা হবে। 50-60 জন যদি আওয়ামী লীগ থেকে তাদেরকে যদি বহিষ্কার করে দেওয়া হয়, এটা আওয়ামী লীগের মতো সংগঠনের খুব
বড় কিছু ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই। এদিকে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে একই অবস্থানে বিএনপিও। তারা বলছে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচন করছেন গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা বিদ্রোহী প্রার্থী আছেন তারা আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত তাদের যার যার যেমন ধানের শীষে যে প্রার্থী আছেন তাদের সমর্থনই তারা একটা মৌন সমর্থন দিয়ে যাবে। যদি না করেন তাহলে ধরে নিতে হবে তারা বিএনপির দলের প্রতি তাদের আদর্শের প্রতি তাদের আনুগত্য নাই, নেত্রীর প্রতি তাদের আনুগত্য নাই। অবশ্যই সে ব্যাপারে দল যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী। যদিও এই দুই দলের নেতারা বলছেন বিদ্রোহী প্রার্থী থাকলেও দলীয় সমর্থকরা নিজ নিজ দলের প্রতীকেই ভোট দেবেন, বিদ্রোহীকে নয়। আগামী 30 ডিসেম্বর দেশের 234টি পৌরসভায় অনুষ্ঠিত হবে এ নির্বাচন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। ইসলামের সঙ্গে কোনো ধরনের সন্ত্রাসের সম্পর্ক নেই এমন ঘোষণা দিয়ে দেশের 1 লাখ আলেম ওলামার স্বাক্ষরযুক্ত ফতোয়া জারির উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরে আলেম ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় এই উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি বৈঠকের সভাপতি পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক জানিয়েছেন, দেশের মসজিদ কমিটিগুলোতে জঙ্গিবাদ সমর্থক বা স্বাধীনতা বিরোধী আছে কিনা খতিয়ে দেখা হবে। প্যারিস থেকে হুসনি দালান জিহাদের নামে দুনিয়া জোড়া জঙ্গি উন্মাদনার প্রধান শিকার সাধারণ মানুষ। কুরআন ও হাদিসের বিভিন্ন বাণীর অপব্যাখ্যা করে এসব অপকর্মের ন্যায্যতা প্রতিষ্ঠার চেষ্টা করে উগ্রবাদীরা। আর তাই দ্বিতীয় মত বিনিময় সভায় আলেম ও পুলিশ দুপক্ষই জোর দিলেন জিহাদ সম্পর্কে ইসলামের প্রকৃত ব্যাখ্যা ছড়িয়ে দেওয়ার উপর। ওই আয়াতগুলোর সঠিক ব্যাখ্যা নির্ভরযোগ্য তফসির থেকে প্রণয়ন করে পুস্তিকা আকারে ছেপে ইসলামের সঙ্গে কোনো ধরনের সন্ত্রাসের সম্পর্ক নেই এমন ঘোষণা দিয়ে দেশের 1 লাখ আলেম ওলামার স্বাক্ষরযুক্ত ফতোয়া জারি করতে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসুদের প্রস্তাব বাস্তবায়নে সহায়তা করতেও সম্মত হয়েছে পুলিশ সদর দপ্তর। এই দেশে যেখানে 3 লক্ষ মতন ইমামই আছে, 6 লক্ষ যেখানে মুয়াজ্জিন আছে, সেইখানে 1 লক্ষ দস্তখতে একটা ফতোয়া দেওয়া, সারা পৃথিবীকে দেখায় দেওয়া, এটা অসম্ভব কিছুই না। 1 লক্ষ লোকের যে ফতোয়া, যেটা কমন ফতোয়া দিবেন, এটা আমার মনে হয় এটা করা যায়, এটা করা উচিত। আমরা উদ্যোগ নেন, আমাদের সাপোর্ট পাবো। মত বিনিময় সভায় বক্তব্য রাখা প্রায় সব আলেম জঙ্গিবাদের জন্য জামায়াত শিবিরকে দায়ী করেন। পরামর্শ দেন বিভিন্ন প্রতিষ্ঠানে ঘাপটি মেরে থাকা জঙ্গিবাদের সমর্থকদের ব্যাপারে সতর্ক থাকতে। আলেমদের পরামর্শ মেনে পদক্ষেপ নেওয়ার কথা জানান পুলিশ মহাপরিদর্শক। আপনারা পুলিশ বাহিনী, আপনাদের মধ্যে সব বাঘের চামড়া পরিহিত অনেক বন্ধু বাঘ আছে। আপনারা আপনাদের মধ্যে কোন যেমন জমাত শিবির এরাই এই দেশে সন্ত্রাস সৃষ্টি করতেছে। এরাই যদি এই দেশে আইএস এর কোন গ্রাম পাওয়া যায়, তাদের এদের মধ্যে পাওয়া যাবে। যেই কমিটিগুলির মধ্যে জঙ্গিবাদের মদত দেওয়া হচ্ছে, জঙ্গিবাদকে ইনডাইরেক্টলি উস্কানি দেওয়া হচ্ছে এবং মসজিদের ইমামদেরকে বাধ্য করা হচ্ছে কথা বলতে, সেই কমিটিগুলি আমরা চেষ্টা করবো সেই কমিটিগুলি কারা আছে। বৃহস্পতিবারের মত বিনিময়ে দেশের বিভিন্ন এলাকার কওমি মাদ্রাসার আলেমরা অংশ নেন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। 72 ঘন্টার মধ্যে সব অবৈধ বিলবোর্ড, রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করার ঘোষণা দক্ষিণ সিটি কর্পোরেশনের। সন্ত্রাস ও জঙ্গিবাদের থাবা থেকে দেশকে রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই বিষয়টিকে হালকাভাবে দেখলে অদূর ভবিষ্যতে জাতিকে সিরিয়া, লিবিয়ার মতো পরিণতি বরণ করতে হতে পারে। ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ-এর দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশে IS এর উপস্থিতি নিয়ে সরকার পরস্পর বিরোধী আচরণ করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বাংলাদেশে বলা হচ্ছে বারবার করে যেখানে ইসলামিক স্টেট কাজ করছে, সরকার অস্বীকার করেছে নেই, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কোর্টে আবার 4 জনের বিচার চলছে IS হিসাবে। এই সমস্যাটাকে হালকা করে দেখবেন না। এই সমস্যা এইভাবে ঘটনা করতে করতে কিন্তু আজকে সিরাক, ইরাক, আফগানিস্তান আজকে সবকিছু হারিয়ে বসেছে। সেই সন্ত্রাসের জন্ম যেন এখানে না হয়, তার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা উচিত। আমরা বারবার এই ব্যাপারে জাতীয় ঐক্যের কথা বলেছি, আমাদেরকে বিদ্রূপ করা হয়েছে।
আগামী 72 ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব এলাকা থেকে অবৈধ বিলবোর্ড, রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন মেয়র সাইদ খোকন। সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা শেষে তিনি সাংবাদিকদের কথা জানান। সকালে সদরঘাট এলাকায় সুরিটোলা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এতে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন। এই সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা দক্ষিণের মেয়র জানান, রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন সরিয়ে নিতে বাধা দেয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা ব্যানার বিলবোর্ড লাগাচ্ছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। আগামী 72 ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সমস্ত রাজনৈতিক দৃষ্টিকটু ব্যানার, ফেস্টুন সহ অন্যান্য যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো সরিয়ে ফেলার ব্যবস্থা আমরা নিচ্ছি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজে যদি কেউ বাধা সৃষ্টি করে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সন্ধ্যার সময় আরো থাকছে। সাফের আগে প্রস্তুতি ম্যাচে নেপালকে 1-0 গোলে হারালো বাংলাদেশ। লাল সবুজদের হয়ে ম্যাচের একমাত্র গোলদাতা সাখাওয়াত রনি। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। শিল্প কারখানায় পুরাতন যন্ত্রপাতি আর বাসাবাড়িতে বেশি বিদ্যুৎ খরচ হয় এমন পণ্য ব্যবহারের কারণে প্রতিনিয়তই বিদ্যুৎ অপচয় হচ্ছে, বাড়ছে জ্বালানি সংকট। বিশ্লেষকরা বলছেন, দেশে বর্তমানে যে হারে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে সেভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে এ খাতে পুরোপুরি পরনির্ভরশীল হয়ে যেতে পারে দেশ। আর তাই ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার এখন সময়ের দাবি বলে মনে করেন তারা। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। দিন দিন বাড়ছে শিল্প কারখানা আর বসতবাড়ি, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানি চাহিদা। কিন্তু দেশে বর্তমান শিল্প কারখানাগুলোতে পুরাতন আর অদক্ষ যন্ত্রপাতির ব্যবহারের ফলে যে হারে জ্বালানি অপচয় হচ্ছে সেভাবে চলতে থাকলে ভবিষ্যতে এ খাতে চরম সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ক্রমবর্ধমান এই জ্বালানি চাহিদার বিপরীতে যোগান সীমিত হওয়ায় জ্বালানি সাশ্রয় করা এখন সময়ের দাবি। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, মানুষের সচেতনতার পাশাপাশি এখন প্রয়োজন শিল্প কারখানা ও বাসাবাড়িতে জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করা। বিদ্যুৎটাকে সাশ্রয় করা বা দক্ষভাবে ব্যবহার করা, এটা আমাদেরকে কিন্তু সবাইকে বুঝাইতে হবে। প্রযুক্তির যে উন্নয়ন বা উন্নত প্রযুক্তি জিনিসপত্র কিন্তু এখন আমাদের দেশে চলে এসেছে। প্রত্যেকটা ক্ষেত্রেই যেসব যন্ত্রপাতি আমাদের বিদ্যুৎ সাশ্রয়ী সেগুলিকে আমাদেরকে আস্তে আস্তে ব্যবহার করতে হবে। বিষয়টির গুরুত্ব অনুভব করে জ্বালানি সাশ্রয়ে এগিয়ে এসেছে সরকারি প্রতিষ্ঠান ইটকল। জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ক্রয়ের জন্য স্বল্প সুদে ঋণ দেওয়ার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এনার্জি এফিশিয়েন্ট ইকুইপমেন্ট ব্যবহার করি বা এনার্জি এফিশিয়েন্ট অ্যাপ্লায়েন্স ইউজ করি, আমরা ন্যাশনাল গ্রিড থেকে 750 মেগাওয়াট লোড কমায় ফেলতে পারবো। যেসব ইন্ডাস্ট্রি এনার্জি এফিশিয়েন্ট ইকুইপমেন্ট ইনস্টল করতে চাই ওদেরকে আমরা লো কস্ট লোন দেওয়ার পরিকল্পনা করেছি। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় বলছে, জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে সরকার নীতিমালা প্রণয়নের পাশাপাশি বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এনার্জি এফিসিয়েন্সি নিয়ে আমাদের দেশে যেহেতু এর আগে কোনো কাজ হয় নাই, তো আমরা সেটা থেকে 3টা পর্যায়ে এর উপরে কাজ করি। প্রয়োজনীয় যে আইন কানুন বিধিবিধান সেগুলি প্রণয়ন করা, অ্যাওয়ারনেস রেজিং প্রোগ্রাম চালু করা, এই এনার্জি এফিসিয়েন্ট যে সমস্ত টেকনোলজিগুলি আছে সেইগুলি যাতে অ্যাফোর্ডেবল প্রাইসে ক্রেতার কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য কাজ করে। সংশ্লিষ্টরা বলছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এখনো সময় আছে জ্বালানি ব্যবহারে সতর্ক হওয়ার। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন একজন আহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের রমনা জোনের এডিসি জসিমউদ্দিন। পুলিশ আরও জানায়, বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এছাড়া রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে ব্যবসায়ী ও ছাত্রদের। এতে নীলক্ষেত, নিউ মার্কেট ও ধানমন্ডি এলাকায় তীব্র যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
হকাররা বিশেষ করে ব্যাপক সংখ্যক আকারে ওরা ইট লাঠি বা এগুলো নিয়ে রাস্তায় এসছে। তার কাউন্টার দেওয়ার জন্য ঢাকা কলেজের ছাত্ররাও বিভিন্ন লাঠি সুটা নিয়ে ওরাও রাস্তায় এসছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার নিমিত্তে আমরা কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড, কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ফায়ার করি। ঢাকা কলেজ ছাত্রদেরকে আমরা ওদের সাথে অথরিটির সাথে কথা বলেছি, তারা ওদেরকে ভিতরে নিয়ে গিয়েছে এবং হকার্সের যারা ধানমন্ডি হকার যারা ওদেরকে আমরা ভিতরে ঢুকাতে সমর্থ হয়েছি। এই মুহূর্তে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আমি বলবো। চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের বিজয় মিছিলে হামলার ঘটনায় 14 জনের নাম উল্লেখ করে 134 শিবির কর্মীর বিরুদ্ধে 2টি মামলা করা হয়েছে। সকালে পুলিশ বাদী হয়ে চকবাজার থানায় মামলা দুটি করে। গতকাল চট্টগ্রাম কলেজে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় বিজয় মিছিলে ছাত্রলীগের উপর শিবিরের হামলার ঘটনা ঘটে। এরপর অভিযান চালিয়ে 66 জনকে আটক করে পুলিশ। ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনার পর চট্টগ্রাম কলেজের 4টি ও মহসিন কলেজের 2টি ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হয়। বন্ধ ঘোষণার পর ছাত্ররা গত রাতে ও ছাত্রীরা আজ সকাল 10টার মধ্যে হল ছেড়ে গেছে। প্রায় 20টি দেশের অংশগ্রহণে 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2016। মেলার প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটছে শ্রমিকদের। নির্ধারিত সময়ে সব কাজ শেষ হবে বলে আশা করছেন আয়োজকরা। 21তম বাণিজ্য মেলার প্রস্তুতির খবর জানাচ্ছেন মোস্তফা মাহবুব। ইট, কাঠ আর লোহার খুটখাট শব্দে মুখরিত রাজধানীর শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার মাঠ। দৃষ্টিনন্দন সব স্থাপনা নির্মাণে দিন রাত অবিরাম কাজ করে যাচ্ছেন এখানকার শ্রমিকরা। কাজ চলতেছে সকাল 9টা থেকে রাতের 12টা, আর 20 তারিখ 22 তারিখেতে পরের থেকে রাতে সারা রাত্র চলবে। বাণিজ্য মেলার গেটের কাজ, যে মেন গেটটা সেই মেন গেটটার কাজ, এই কাজটা আমাদের 14-15 দিন লাগে যাবে। অর্থের সাপোর্ট যদি ভালো থাকে তাই সেক্ষেত্রে 30 তারিখও লাগবে না। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হলো নভেম্বর মাসের শেষ দিক থেকেই কাজ শুরু করেছেন তারা। কাজ শুরু করেছি গত মাসের 28 তারিখ থেকে, ডিসেম্বরের 26 তারিখের মধ্যে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। বরাবরের মতোই ঐতিহ্য আর সৌন্দর্যের মিশেল থাকবে এবারও। থাকছে শিশু পার্ক সহ বিনোদন ও খাবারের ব্যবস্থাও। ইপিবির মহাপরিচালক জানালেন, এবারের মেলায় ভারত, চীন, জাপান সহ ইউরোপ, আমেরিকার 19টি দেশ অংশ নিচ্ছে। আর এসব দেশের নাগরিকদের জন্য থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। প্রায় 4-5 লেয়ারে আমরা সিকিউরিটি মেজার রাখি। পার্সোনাল সিকিউরিটি কোম্পানিগুলো যারা, ওদের সদস্যরা থাকেন, তারপর আনসার থাকে, তারপর আপনার পুলিশ থাকে, বিজিপি থাকে, এবং এবার কিন্তু আমরা র্যাবকেও রাখছি, সিসিটিভি রাখছি যথেষ্ট পরিমাণে, যাতে করে আমরা কন্টিনিউয়াসলি মনিটর করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার আগেই আমরা আমাদের মাঠের কাজ সব সমাপ্ত করতে পারব। মেলায় দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য গেলবারের মতোই 20 ও 30 টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। নতুন বছরের প্রথম মাস জুড়ে চলা এই বাণিজ্য মেলা কেবলমাত্র বেচাকেনায় সীমাবদ্ধ না থেকে দেশের রপ্তানি বাড়াতে বছর জুড়ে ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা রপ্তানি সংশ্লিষ্টদের। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। এখন থেকে সরকারি চাকরিজীবীরা অনলাইনে বেতন ও পেনশন তথ্য নিজেরা নির্ধারণ করতে পারবেন। www.payfixation.gov.bd এই ওয়েবসাইটে ভোটার আইডি নম্বর এবং চাকরির তথ্য দিয়ে ফর্ম পূরণ করলেই ব্যাংক হিসেবে অর্থ যোগ করা হবে। গ্রাহকরা সুবিধার সময়ে অর্থ উত্তোলন করতে পারবেন। দুপুরে সচিবালয়ে ওয়েবসাইটের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। নতুন এই পদ্ধতিতে কর্মচারীদের পেনশন এবং বেতন পেতে হয়রানি কমবে, পাশাপাশি একটি ডেটাবেজের আওতায় আনা সম্ভব হবে বলে জানান অর্থমন্ত্রী। এছাড়া আইবাস সিস্টেমের বদলে আইবাস প্লাস প্লাস সিস্টেম চালু করা হয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে বাজেট প্রণয়ন, বাস্তবায়ন এবং হিসেব সংরক্ষণ করা যাবে। 2017-18 অর্থ বছরের থেকে সরকারের আয় ব্যয়ের হিসেবে আইবাস প্লাস প্লাস প্রয়োগ করা হবে। ইরাকে তুর্কি সেনা মোতায়েন অবৈধ উল্লেখ করে সেনা প্রত্যাহার করে নিতে আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। বুধবার এ বিষয়ে ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
একই সঙ্গে তুরস্কে মোতায়েন 12টি যুদ্ধবিমান প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। তবে এর কারণে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা বা আইএস বিরোধী অভিযানে কোনো পরিবর্তন আসবে না বলে জানায় মার্কিন সামরিক বাহিনী। এদিকে গত মাসে তুর্কি হামলায় সিরীয় সীমান্তের কাছে রুশ বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় আঙ্কারার ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্তব্য করেছে রুশ পররাষ্ট্র দপ্তর। ওই ঘটনার পর রাশিয়া তুরস্কের সঙ্গে সামরিক উত্তেজনাকে উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। Rusya Federasyonu askeri unsurlarına karşı yarmıştık. Onun için bu aşamada বাংলাদেশ ও নেপালের ফুটবল ম্যাচের খবর। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাফের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে নেপালকে 1-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধের 18 মিনিটে বাংলাদেশের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন স্ট্রাইকার সাখাওয়াত হোসেন রনি। ম্যাচের শুরু থেকে নেপালকে চেপে ধরে বাংলাদেশ। ইনজুরির কারণে জামাল ভুঁইয়া, এমিলি ও গোলরক্ষক হিমেলকে ছাড়াই এদিন মাঠে নামে মারুফুল হকের শিষ্যরা। নেপালের রক্ষণ দুর্গকে ব্যস্ত রেখে প্রথমার্ধেই সাফল্যের দেখা পায় মামুনুলের দল। ম্যাচের 18 মিনিটে ইয়ামিন মুন্নার দুর্দান্ত পাসকে কাজে লাগিয়ে স্বাগতিক সমর্থকদের উল্লাসে মাতান ফরওয়ার্ড সাখাওয়াত রনি। এরপর প্রথমার্ধের বাকি সময়টা নেপালের সীমানায় আক্রমণে গেলেও গোল আদায় করতে পারেনি বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয়ার্ধে 53 মিনিটে মামুনুলের সেট পিস থেকে বল পেয়ে মিশু গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। এরপর অবশ্য নেপালও গোল পরিশোধে মরিয়া হয়ে বাংলাদেশের সীমানায় বেশ কয়েকটি আক্রমণ চালায়। 75 মিনিটে নেপালের ফরওয়ার্ড রোহিত চানের দুর্দান্ত একটি শট পোস্টে লেগে ফিরে এলে গোল বঞ্চিত হয় অতিথিরা। শেষ পর্যন্ত ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ওই একমাত্র গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। গরমের দিনে আমরা দেখি যে একদম করে পয়েন্ট হারাতে হয়েছিল। যাই হোক, এই সাথে রেফারির বাঁশি এবং 1-0 স্কোর লাইন নিয়ে খেলা শেষ। মারুফুল হক। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শীতের মধ্যেই সারা দেশে উৎসব মুখর পরিবেশে চলছে পৌর নির্বাচনের প্রচারণা। বিদ্রোহী প্রার্থীদের প্রভাব ফলাফলে পড়বে না বলছে আওয়ামী লীগ ও বিএনপি। বাংলাদেশে বসে কাউকে পাকিস্তানের দালালি করতে দেওয়া হবে না, যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠিত করার দায় বেগম জিয়াকেই নিতে হবে, বিজয় দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। ভালো বন্ধু হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরালো করতে চায় যুক্তরাষ্ট্র। জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের নেয়া পদক্ষেপের প্রশংসা। দেশের মসজিদ কমিটিগুলোতে জঙ্গিবাদ সমর্থক বা স্বাধীনতা বিরোধী আছে কিনা খতিয়ে দেখা হবে, আলেমদের সঙ্গে বৈঠক শেষে আইজিপি। এবং রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আগুন ভাঙচুর। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।